শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। ম্যাচটা শেষ হওয়ার পর মুডটাই খারাপ হয়ে গেল, কারণ এত লড়াই করার পরও যখন কেউ ম্যাচ জেতাতে ব্যর্থ হন তখন তাদের জন্য খারাপ লাগে, স্বাভাবিক। আপনি যে দলেরই প্লেয়ার মানে সাপোর্টার হন না কেন, আপনার খারাপ লাগবেই। আজকে ম্যাচটা যে জায়গাতে শেষ হলো, যে লড়াইটা দুজন মিলে করলেন, তারপরও যে ম্যাচটা জেতাতে পারলেন না, খারাপ লাগবেই আপনার। দারুণ খেলেছেন দুজনে, আশুতোষ এবং শশাঙ্ক। টানা দুটো ম্যাচে তারা যে প্রদর্শন করলেন, এক কথায় দারুণ। একটা হাততালি তাদের জন্য, একদম উঠে দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত, স্ট্যান্ডিং ওভেশন তাদের জন্য দেওয়া দরকার। দারুণ খেলেছেন আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং। 32 বছরের শশাঙ্ক এবং 25 বছরের আশুতোষ, দুই আনক্যাপড ক্রিকেটার, দুজন 20 লাখ টাকার ক্রিকেটার। যেখানে কোটি কোটি টাকা দিয়ে ক্রিকেটারদের কেনার পরও তারা ব্যর্থ হচ্ছেন, সেখানে দুজন আনক্যাপড ক্রিকেটার মিলে যেভাবে লড়াই করলেন, আপনারা বলুন। আশুতোষ এবং শশাঙ্ক আজকে যে ব্যাটিংটা করলেন, যে লড়াইটা করলেন, এবং তারপরেও যে তারা ম্যাচটা জেতাতে পারলেন, আপনাদের কি খারাপ লাগেনি? সত্যি করে বলুন, যদি আপনারা ক্রিকেট ভালোবাসেন। আজকের ম্যাচটা সেরকম ভাবে কোনো সাপোর্টের ব্যাপারই ছিল না, মানে এই যে ফ্যান বেস, কেকেআর, আরসিবি, এমআই, সিএসকে, কোনো দলই ছিল না। একটা র্যান্ডম ম্যাচ, যে দল নিয়ে লোকে ইন্টারেস্টেডও নয়, সেই দলের মধ্যে যখন, দুটো দলের মধ্যে যখন এরকম একটা ম্যাচ, হাড্ডাহাড্ডি ম্যাচ, এবং সেখানে যখন দুটো প্লেয়ার যাদের উপর সেরকম প্রত্যাশা হয়তো নেই, হাইপ নেই, তাও তারা যখন এতটা লড়লেন, তাও জেতাতে পারলেন না, তখন খারাপ লাগবে। বিশ্বাস করুন, আপনি ক্রিকেট লাভার হয়ে থাকলে, আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, আপনার খারাপ লাগবে। দারুণ খেলেছেন দুজনে, দুটো ম্যাচ খেললেন তারা একসাথে। আশুতোষের এটা সেকেন্ড আইপিএল ম্যাচ, এবং শশাঙ্ক খেলেছেন আগে। জাস্ট দুটো ম্যাচ খেললেন, এবং এর মধ্যেই আমি বলতে পারি, এত বছরের আইপিএল ইতিহাসে, 17 বছর ধরে আইপিএল হয়েছে, তারা দুজন কিন্তু অন্যতম শ্রেষ্ঠ আনক্যাপড জুটিতে পরিণত হয়েছে। মানে দুজন আনক্যাপড প্লেয়ার একই সাথে খেলছেন। আগের দিন আশুতোষ করেছিলেন একটা দারুণ 17 বলে 31 রানের ক্যামিও, লাস্টের দিকে আউট হয়ে গেছিলেন, কিন্তু শশাঙ্ক শেষ পর্যন্ত জিতে এসেছিলেন। শশাঙ্ক 29 বলে 61 নট আউট। আজকে শশাঙ্ক করলেন 26 বলে 46 নট আউট, এবং আশুতোষ 15 বলে 33 নট আউট। দারুণ দারুণ দারুণ, ওয়েল প্লেড। এই লড়াইটার পর যখন ম্যাচ হাতছাড়া করে আসতে হয়, তখন আসলেই খারাপ লাগে। আমি না পাঞ্জাবের সাপোর্টার, না হায়দ্রাবাদের সাপোর্টার, কারুরই নয়, কিন্তু এরকম একটা ম্যাচ আসলে উপভোগ। দুজনেই দারুণ খেলেছে। শশাঙ্ক সম্পর্কে তো আগের দিনই বলেছিলাম, আপনারা তো জানেন, সেই শশাঙ্ক সিং যাকে পাঞ্জাব কিংস নিলামে কেনার পর বলেছিল যে না, আমাদের একে চাই না। তারপরে শশাঙ্ককে আপনারা ইতিমধ্যে চিনে গেছেন, নতুন করে চিনেছেন, যে সেই প্লেয়ার যিনি অবহেলিত ছিলেন, যিনি অপ্রয়োজনীয় ছিলেন, সেই প্লেয়ারটাই পাঞ্জাবকে ম্যাচ জিতিয়েছেন। বাট আজকের ম্যাচে আমি কয়েকটা ছোট্ট পয়েন্ট একটু উল্লেখ করতে চাই। শশাঙ্ক, দেখবেন আপনারা যারা পাড়ায় বা স্কুল লেভেলে ক্রিকেট খেলেন, একটা শব্দ খুব পরিচিত, মানে প্রচলিত রয়েছে, সেটা হলো লেগ সাইডে খুব ভালো শট খেলতে পারে কিছু প্লেয়ার, কিন্তু অফ সাইডে পুরো কানা। তাই তো, এমন অনেক প্লেয়ার আছে যারা অফ সাইডে একেবারে কানা হয়, চালাতেই পারে না, যে বলটাই পায় সে বলটা লেগ সাইডে মারার চেষ্টা করে, সুইপ বা যাই মারুক, লেগ সাইডে, অফ সাইড পারবেই না। আজকে শশাঙ্ককে দেখে এত সুন্দর তিনি অফসাইডে তার শটগুলো খেলেছেন বা খেলতে পারেন, যেটা উপলব্ধি করলাম, আসলেই দুর্দান্ত। যেভাবে বলগুলো অফসাইডে মারছিলেন, বল আসছে এবং এটা পুরো একদম কি বলবো, মানে তলোয়ার চালাচ্ছেন যেন। আশুতোষ এবং শশাঙ্ক দুজনের ক্ষেত্রে অফসাইডে এত ভালো তারা খেলেন, যে আপার কাটগুলো তারা মারলেন, মানে আনক্যাপ ক্রিকেটাররা এরকম শট খেলছেন দেখেই তো ভালো লাগছে। পাঞ্জাব কিংসে এরকম প্রচুর প্লেয়ারকে আমরা দেখেছি যারা এরকম আনক্যাপড ক্রিকেটার বা ডোমেস্টিক থেকে ভালো খেলে পরবর্তীতে হারিয়েও গেছেন, এরকম প্রচুর উদাহরণ রয়েছে, পল ভলথাটির মতো উদাহরণ রয়েছে। কিন্তু শশাঙ্ক এবং আশুতোষ যেভাবে খেললেন আজকে দুজনে মিলে, প্রশংসা করতেই হয়। বিপক্ষ দলে নটরাজন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, তিনজন টপ লেভেলের বোলার, পেসার, দুজন ইন্টারন্যাশনাল পেসার, যদি ভুবনেশ্বর বর্তমানে খেলে না, যাই হোক, প্যাট কামিন্স এবং তার সাথে নটরাজনের মতন একজন ডেথ ওভার স্পেশালিস্ট। দারুণ দারুণ, আরো একটা হাততালি, দারুণ খেলেছেন দুজনে। এবং কি বলবো, ম্যাচটা জেতাতে পারলেন না। হর্ষাল প্যাটেলকে তো দায়ী করাই যায়। হর্ষাল প্যাটেল লাস্টে যে 6টা খেয়েছিলেন, একাধিকবার সেম জিনিসই হয়েছে, 3বার আজকে দেখলাম বাউন্ডারি লাইনের ধারে বল হাতে লেগে বেরিয়ে গেল। অনেকে আবারও হয়তো ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ফিক্সিং বলা, সবাই বলছেন যে পুরো স্ক্রিপ্টেড। এবার সেই ঠিক আছে, আপনারা বলুন, আপনারা ট্রোল করার জন্য বলুন, কিন্তু তার মাঝে কি আপনারা এই শশাঙ্ক এবং আশুতোষের যে ইনিংস দুটো দেখলেন, সেগুলো কি ইগনোর করতে পারবেন? দারুণ খেলেছেন, বিশ্বাস করুন, স্যালুট, সেরা। ম্যাচের কথা যদি ছোট্ট করে বলি, তাহলে
সবার আগে যার কথা বলতে হয় তিনি হলেন প্যাট কামিন্স। কি লেভেলের ক্যাপ্টেন্সি, একদম টপ নচ ক্যাপ্টেন্সি, সেরা। দেখুন, প্যাট কামিন্সকে আইপিএল এর মঞ্চে ভালো ক্যাপ্টেন্সি করে প্রমাণ করতে হবে না যে তিনি ভালো ক্যাপ্টেন, সেটা দরকারই নেই। তিনি সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন করে এসেছেন অস্ট্রেলিয়াকে, তিনি ভারতের মাঠে ভারতীয় দর্শকদের চুপ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, তাকে প্রমাণ করার কিচ্ছু নেই যে তিনি ভালো ক্যাপ্টেন। কিন্তু আজকে প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি বা গোটা টুর্নামেন্ট ধরে প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি এত অসাধারণ যে কি বলবো। আইপিএল এর মাঝেই এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, বা ইভেন আমিও এই জিনিসটা ভেবেছিলাম অকশনের পর, যে জাস্ট কামিন্সকে ক্যাপ্টেন হিসেবে আনা হয়েছে এবং এতগুলো প্লেয়ারকে, এত বিদেশিকে তারা রেখেছে, সবাইকে তারা খেলাতেও পারবে না, এটা কি আসলে ঠিক সিদ্ধান্ত হলো? মানে কামিন্সকে অতটাও আলাদা লেভেলে টি-20 বোলার যে তাকে 20 কোটি টাকা দিয়ে আনতে হচ্ছে জাস্ট ক্যাপ্টেন বানানোর জন্য? কারণ মার্করাম খুব একটা খারাপ ক্যাপ্টেন নয়, মার্করামের একজন ক্যাপ্টেন অপশন রয়েছে, হায়দ্রাবাদের কাছে একটা ভালো মতন ক্যাপ্টেনের অপশন রয়েছে, বা ভুবনেশ্বর কুমার বলুন তিনিও ক্যাপ্টেন্সি করতে পারেন, মায়াঙ্ক আগরওয়াল, একাধিক ক্যাপ্টেনের অপশন রয়েছে, মার্করামই রয়েছে যিনি আগের মৌসুমে ছিলেন, খুব একটা সমস্যা তো নয়। তাহলে আরো একজন বিদেশি পেসারকে, বিদেশিকে ক্যাপ্টেন করে আনার জন্য 20 কোটি টাকা খরচা, মানে টাকা আছে বলে যা খুশি করছে, এরকম একটা ধারণা তৈরি হয়েছিল, আমার না অনেকের মনে। অনেকে বলছিলেন যে ভাই গ্লেন ফিলিপস, ক্লাসেন, হেড, মার্করাম, এই চারজনকে তো প্লেইং 11-এ খেলানো উচিত, তাহলে কামিন্সকে আনা হচ্ছে, হাসানঙ্গাকে আনা হচ্ছে, কোথায় খেলাবে তারা? কিন্তু বিশ্বাস করুন, এই 20 কোটি টাকা না একটা টাকাও নষ্ট হয়নি হায়দ্রাবাদে। বিশ্বাস করুন, এই হায়দ্রাবাদ 20 কোটি টাকার একটা টাকাই, যতগুলো ম্যাচ হয়েছে একটা টাকাও কিন্তু নষ্ট হয়নি। মিচেল স্টার্কের 24 কোটি 75 লক্ষ টাকাতে অনেকটাই নষ্ট হয়েছে, কারণ প্রথম দুটো ম্যাচে তিনি সেভাবে বোলিং করতে পারেননি, ভালো বোলিং করেনি, চতুর্থ ম্যাচেও একটু রান খেয়ে গেছেন। সুতরাং স্টার্কের 24 কোটি 75 লক্ষ টাকা কতটা উসুল হয়েছে আমি জানি না, কিন্তু প্যাট কামিন্সের প্রত্যেকটা টাকা একেবারে গুনে গুনে উসুল হয়েছে। দারুণ ক্যাপ্টেন্সি করেছেন, যেভাবে আজকে চাপ বাড়ালেন, যেভাবে তার পেসারদের ব্যবহার করে গেলেন শুরুর দিকটাতে। নীতিশ দেখুন, আজকে হায়দ্রাবাদকে একান্তই বাধ্য হয়ে একজন ব্যাটারকে শুরুতে নিয়ে আসতে হয়েছিল, রাহুল ত্রিপাঠী রূপে। যদি রাহুল আজকে না আসতেন, মানে ব্যাটিং করার সময়তেই তারা প্রথমে 3-4টে উইকেট পড়ে গেল, যে কারণে রাহুল ত্রিপাঠীকে আসতেই হলো একটা অতিরিক্ত ব্যাটিং অপশন রূপে, ঠিক আছে। এবার সেই কারণে তারা তারপরে আর ইম্প্যাক্ট প্লেয়ার আনতে পারতো না, অতএব একজন মানে বোলার নতুন করে আনার অপশন কমলো। এবার সেই জায়গাতে হয়তো তারা উমরান মালিককে আনতো, বা যেই আসুন, অর্থাৎ একজন বোলারের অপশন কমে গেল, ঠিক আছে। সেই জায়গাতে প্যাট কামিন্স আজকে নীতিশ রেড্ডিকে যেভাবে ব্যবহার করলেন, দারুণ। ব্যাট হাতে নীতিশ রেড্ডি ভালো খেলেছেন, একটা দারুণ ক্যাচ ধরেছেন, ভালো ফর্মে ছিলেন, ভালো ছন্দে ছিলেন, তাকে জাস্ট 3টে ওভার আরামসে ব্যবহার করে দেওয়া হলো। নীতিশ রেড্ডি আজকে দেখুন খুব দুর্দান্ত যে বোলিং করেছেন আমি সেটা বলছি না, 3-0-33 একটা উইকেট তুলেছেন, কিন্তু ওই যে 3টে ওভার কাটিয়ে দেওয়া। আজকে শাহবাজ আহমেদকে একটা ওভার দেওয়া হলো এবং তিনি স্পিনার, এই পিচে মেবি স্পিন সেরকম হতো না যেটা তিনি বুঝতে পেরেছিলেন, সুতরাং স্পিনারকে জাস্ট রেখে দিয়ে নীতিশ রেড্ডিকে খুব সুন্দর করে ব্যবহার করা হলো। নটরাজনকে বারবার এনে চাপ বাড়ানো হলো। যখন জনি বেয়ারস্টো আউট হলেন এবং প্রাভ সিমরান আউট হলেন, যে দুটো উইকেট পড়লো, সেই জায়গাতে শিখর ধাওয়ানকে যেভাবে, মানে শিখর ধাওয়ানকে কি প্ল্যান করে আউট করা হলো দেখলেন, একদম প্রপার প্ল্যান। যখন কিপার পিছনে ছিলেন, পিছনে মিনস ঠিক নিজের জায়গায় ছিলেন একজন পেসারের সামনে, ভুবনেশ্বর কুমারের বলে, তখন একজন স্লিপে দাঁড় করানো হলো একজন প্লেয়ারকে এবং বারবার বল বার করা হলো, এটা প্ল্যান। অবশ্যই ভুবনেশ্বর কুমার সেটাকে কাজে লাগিয়েছে, কিন্তু কি সুন্দর সেটা। তারপরে স্লিপ সরিয়ে দিয়ে তাকে নিয়ে আসা হলো, যাতে মানে ঠিক আছে এজ লাগুক, একটু যদি মোটা এজ লাগে তাহলে বল বেরিয়ে যাবে। ওই জায়গাতে আবারও হালকা করে একটা স্লোয়ার তিনি দিলেন, মানে স্লো বল দিলেন, যেটা একটু টার্ন দিল, আউটসুইং খেলো এবং শিখর ধাওয়ান জাস্ট স্টাম্প আউট। একজন পেসার যখন স্টাম্পড আউট হন তখন সেই প্ল্যান এবং সেই যে ফাঁদে পা দেওয়া সেটা প্রশংসা করতে হয়, এবং পুরো প্রপার প্ল্যান। ওই জাস্ট একটা র্যান্ডম বলে তিনি আউট হয়েছেন এমনটা নয়, খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন ধাওয়ানকে আউট করার জন্য, এবং টপ 3-কে যেভাবে আউট করলেন 20-3, প্যাট কামিন্সের প্রশংসা করতে হচ্ছে, দারুণ ক্যাপ্টেন্সি করেছে। টি-20 বিশ্বকাপে তো মিচেল মার্শ তিনি ক্যাপ্টেন, কিন্তু এই যে শেষ 1 বছর ধরে ভারতেই প্রায় বসে রয়েছেন প্যাট কামিন্স, একাধিক সিরিজ খেলেছেন, একাধিক বিশ্বকাপ খেলেছেন, আইপিএল খেলেছেন, সেই জায়গাতে প্রশংসা করতে না, প্যাট কামিন্স গত মৌসুমে আইপিএল খেলেনি, সরি, যাই হোক অনেক ম্যাচ খেলেছেন এবং কন্ডিশন খুব ভালো মতনই চিনে গেছেন সব জায়গা, দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। এই এবারের আইপিএলে সঞ্জু স্যামসন অবশ্যই ভালো ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু সবচেয়ে বেটার প্যাট কামিন্স। আমি প্যাট কামিন্সকে 10-এ একদম 9.5 দিতে বাধ্য, দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। বিশ্বাস করুন, আপনাদের কেমন লেগেছে বা কার ক্যাপ্টেন্সি সবচেয়ে ভালো লেগেছে একটু জানাবেন। 2-3টে নাম যদি বলতে হয়, 1 প্যাট কামিন্স, 2 সঞ্জু স্যামসন, 3 শুভমান গিল, তার ক্যাপ্টেন্সি খুব ভালো,
ঋতুরাজ গায়কোয়াড়ের নামও বলতে হয়, যদিও ধোনিরই অনেক পরামর্শ রয়েছে, বাট স্টিল লোকেশ রাহুল যেভাবে রান ডিফেন্ড করছে তার দল, 164 রান তারা ডিফেন্ড করে ফেলছে। লোকেশ রাহুলও ভালো, ক্যাপ্টেন্সি ভালো। কলকাতা নাইট রাইডার্স একদম পয়েন্ট টেবিলের উপরের দিকে রয়েছে, কিন্তু শ্রেয়াসের ক্যাপ্টেন্সি আপ টু দ্য মার্ক নয়। ঋষভ পান্তকেও কিছুটা ছন্দহীন লেগেছে। আরসিবি কে নিয়ে তো কিছু বলার নেই, হার্দিক পান্ডিয়াও অনেক প্রশ্নের মুখে পড়বেন, বাট প্যাট কামিন্স সেরা। একদম শিখর ধাওয়ানও মোটামুটি, বাট কিছু ক্ষেত্রে তার অভিজ্ঞতার দিক থেকে আমি যদি বলি কিছুটা ডাল লেগেছে, কিন্তু প্যাট কামিন্স বিশ্বাস করুন দারুণ। এবং প্যাট কামিন্স যেভাবে বোলিং করেছেন, আজকে প্যাট কামিন্সের বোলিং ফিগার 4-0-22-1, যেভাবে প্লাস ডেথ ওভার একটা ওভার পড়ে গেলে দারুণ দারুণ। মানে প্যাট কামিন্সকে আসলেই তার ব্যাটিংটা সেরকম ভাবে দেখতে পাচ্ছি না বলে একটু হয়তো সবাই হতাশ হচ্ছেন, স্বাভাবিক। প্যাট কামিন্স আইপিএল এর মঞ্চে একটা 15 বলে হাফ সেঞ্চুরি করেছে, 14 না 15, সেই জায়গাতে প্যাট কামিন্সকে দেখা যাচ্ছে না, কিন্তু বল হাতে বা ফিল্ডার হিসেবে, ফিল্ডার আজকে যে ক্যাচটা ধরলেন, ফিল্ডার হিসেবে বা ক্যাপ্টেন হিসেবে পুরো নিজের একদম 100% দিয়েছেন, এবং সেরা সেরা পুরো 20 কোটি গুনে গুনে উসুল করছে হায়দ্রাবাদ, এটুকুনি আমি বলতে পারি, দারুণ। যাই হোক, ম্যাচের কথা যদি বলি, কি বলবো, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, মার্করাম বা ক্লাসেন, এই প্লেয়াররা যখন ব্যর্থ হচ্ছেন, তার মাঝে নীতিশ রেড্ডি একটা খুবই ভালো ইনিংস খেলে গেছেন। ত্রিপাঠী যে কারণে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছিল, খুব একটা ঠিক হলো না। আব্দুল সামাদ বহুদিন পর দেখলাম, আব্দুল সামাদ আমার খুব পছন্দের একজন ক্রিকেটার। আপনাদের মনে আছে কিনা জানি না, 2022 সালে যখন মেগা অকশন হয়েছিল, মানে লাস্ট যে মেগা অকশন, হায়দ্রাবাদ দুজন প্লেয়ারকে রেখে দিয়েছিল, দুজন আনক্যাপ প্লেয়ারকে, এক আব্দুল সামাদ, দুই উমরান মালিক। উমরান তখনও ডেবিউ করেনি ভারতীয় দলের হয়ে, আব্দুল সামাদ তো এখনো আনক্যাপ প্লেয়ার, কিন্তু সেভাবে সুযোগ আসে না, কিন্তু তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, যে কারণে তাকে রেখে দেওয়া হয়েছিল। আজকে 12 বলে 25, শেষ দিকে ইনিংসটা অ্যাক্সিলারেট করেছেন শাহবাজ আর তিনি মিলে, ভালো। মানে তারা দুজন এবং তার আগে নীতিশ রেড্ডি, মানে এই প্লেয়ার যারা আনক্যাপড, শাহবাজ তাও খেলেছেন 2-1 ম্যাচ, আব্দুল সামাদ, নীতিশ রেড্ডি, এরা মিলে যখন একটা দলকে ভালো একটা রানে নিয়ে যাচ্ছেন, তাহলে প্রশংসা করতে, আনক্যাপ প্লেয়ারদের অবশ্যই প্রশংসা করতে। বোলিং, এই জায়গাতে কয়েকটা প্রশ্ন থাকছে, ঠিক আছে। একটু আগে আমি শিখর ধাওয়ানের সম্পর্কে বললাম যে শিখর ধাওয়ান কিরকম ক্যাপ্টেন, আমি বললাম ঠিক আছে, তার অভিজ্ঞতার দিক থেকে সেরকম আপ টু দ্য মার্ক নট। কেন? দেখুন, আমি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না যে সিকান্দার রাজাকে কিভাবে ব্যবহার করার প্ল্যান করছে পাঞ্জাব। ব্যাট হাতে আগের দিনও সেভাবে খেলতে পারেননি, আজকেও সেট হয়ে যাওয়ার পর আউট হলেন, কিন্তু বল সিকান্দার রাজা অ্যাকচুয়ালি ভালো বোলার। এবার কেউ যদি বলেন না সিকান্দার রাজা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলবেন, আইপিএল এর মধ্যে ভালো খেলবেন, এমনটা তো হয় না। সিকান্দার রাজা অ্যাকচুয়ালি ভালো বোলার। আমি জানি না সিকান্দার রাজাকে আজকে কেন একটা ওভারও বোলিং দেওয়া হলো না, অ্যাকচুয়ালি আমি জানি না। মানে মেবি ওই সেম যেটা আরসিবির ক্যাপ্টেন বলে গেছিলেন ফাফ ডু প্লেসি, যে আমাদের কাছে ম্যাক্সি অপশন ছিলেন, কিন্তু যেহেতু বিপক্ষ দলে কোনো বাহাতি ব্যাটার নেই, সে কারণে আমরা করলাম না। আমি জানি না, মানে সিকান্দার রাজাকে তার মতন একজন বোলার, যিনি জিম্বাবুয়ের হয়ে একাধিক ম্যাচে তার হ্যাট্রিকও তো রয়েছে, আমি জানি না কেন বোলিং দেওয়া হলো না। ঠিক আছে, হর্ষল প্যাটেল আজকে তুলনায় ভালো, ক্লাসের উইকেট নিয়েছেন 4 ওভারে 30 রান দিয়ে 2, কিন্তু আলোচনার বিষয় যেটা সেটা হলো অর্শদীপ সিং। একটু ডিসকাশন করি এবং আপনাদের কিছু মতামত নিই। টি-20 বিশ্বকাপের জন্য ভারতের কোন 3 জন পেসারকে আপনারা দেখছেন, কোন 3 জন পেসারকে আপনারা চান, দেখছেন না? বলে রাখি, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ তে খেলা হচ্ছে, সেরকম পেস সহায়ক উইকেট নেই যেখানে আপনাকে 4 জন পেসার ম্যান্ডেটারি নিতেই হবে, কারণ ভারতের কাছে চতুর্থ পেসার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া, মেবি আরেকটা অপশন শিবম দুবেও হতে পারে। সুতরাং 3 জন পেসার হলেই চলে যাবে, এবং মেবি 3 জন পেসারই থাকবেন, তার চেয়ে বেশি হয়তো নেওয়া হবে না, একান্তই বাধ্য হয়ে পরবর্তীকালে নেওয়া হতে পারে, বাট আমার মতে 3 জন। তাহলে কোন 3 জন? বুমরা, সিরাজ, অর্শদীপ এবং তার সাথে আর কারা কারা? বুমরা থাকবেন, বুমরা ধারে কাছে কেউ নেই। মোহাম্মদ শামি, সবাই চান মোহাম্মদ শামি থাকুন, কিন্তু মোহাম্মদ শামি ইনজিওর্ড। যতদূর আমি শুনেছিলাম বাংলাদেশের সঙ্গে ভারতের যে সিরিজটা রয়েছে সেই সময় তিনি কামব্যাক করতে পারেন, করবেনই না, করতে পারেন। সুতরাং টি-20 বিশ্বকাপে তার খেলার কোনো চান্স নেই। বুমরা তো অবশ্যই থাকবেন, পড়ে রইলেন বিগত 1 বছরে আমরা যাদেরকে নিয়মিত ভারতীয় দলে দেখেছি তাদের মধ্যে মোহাম্মদ সিরাজ পড়ে রইলেন, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার, অর্শদীপ সিং এরা পড়ে রইলেন। হর্ষল প্যাটেল অনেকদিন বাইরে চলে গেছেন। তাহলে কারা, কোন 2 জন? ভুবনেশ্বর কুমার এই মুহূর্তে আর মেবি নেই। একজন বাঁহাতির অপশন যদি ধরি আমি, তাহলে অপশন রয়েছে আমাদের কাছে অর্শদীপ সিং, উনাদকট, নটরাজন, খলিল আহমেদ, 4 জন।
চেতন সাকারিয়াকে ভাবা যেতে পারতো, কিন্তু চেতন সাকারিয়াকে খেলানো হচ্ছে না আইপিএল, মেবি তিনি নেই মানে আপাতত প্ল্যানে নেই। তাহলে এই চারজনের মধ্যে বেস্ট কে? হর্ষদীপ সিং অবশ্যই বেস্ট। নটরাজন তো আমি জানি না নটরাজনে কি কারণে ভারতীয় দল থেকে বেরিয়ে গেলেন, এটা এখনো অজানা, একটা মিস্ট্রি। নটরাজন এবং খালিদ দুজনের ক্ষেত্রে মিস্ট্রি যে তারা কিভাবেই ভারতীয় দল থেকে বেরিয়ে গেলে। আরও এই কারণে মিস্ট্রি যে তারা বাঁহাতি অপশন হিসেবে ভালো ছিলেন, বাঁহাতি পেসার। যাই হোক, উনাক্কার মেবি আর টি-20তে সুযোগ পাবেন না, সুতরাং আমি তিনজনকে বাদ রাখলাম। হর্ষদীপ সিং আজকে 4টে উইকেট তুলেন হর্ষদীপ আগে টি-20 বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন, মনে আছে পাকিস্তানের বিপক্ষে বাবার আজমের এগেনস্টে দারুণ বোলিং করেছেন, এবং যারা সেই সময় খেলা দেখতো নিয়মিত তারা ফ্যান অবশ্যই হর্ষদীপের। কিন্তু এই মুহূর্তে হর্ষদীপ কতটা বেটার বা কতটা তৈরি বিশ্বকাপের জন্য। হর্ষদীপ পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করছেন, কিন্তু সমস্যা যেটা সেটা হলো তার ডেথ ওভারে যে প্রপার ইয়র্কারের এক্সিকিউশনগুলো তিনি এতদিন করে এসেছেন সেগুলো মিস করছেন। একাধিকবার ফুল টস পড়ছে তার ইয়র্কার, চেষ্টা করছেন কিন্তু ফুল টস পড়ছে। একটা স্ট্যাটস দেখাচ্ছিল ম্যাচ চলাকালীন, আমি দেখছিলাম আইপিএল 2022 মানে যে সময় তিনি চর্চা এসে ভারতীয় দলে এসেছিলেন, তারপরে টি-20 বিশ্বকাপও খেলেছিলেন, সেই 2022 সালে ডেথ ওভারে তার ইকোনমি রেট ছিল 7 পয়েন্ট সামথিং 6 না কত, 2023-এ যেটা হলো 8 পয়েন্ট সামথিং, এবং 2024-এ গিয়ে এই বছর এই মরশুমে এখনো পর্যন্ত যেটা 10 ছাড়িয়ে গেছে। এবার ডেথ ওভারে আইপিএল যতই আইপিএল হোক, ডেথ ওভারে 10-এর উপর ইকোনমি রেট একটু কিন্তু চাপের। আজকেও ভালো বোলিং করেছেন, কিন্তু লাস্ট দিকে গিয়ে মনে হচ্ছিল যে না, আরো বেটার করতে পারেন, আরো বেটার তার থেকে দরকার। এই জায়গাটা একটু চাপ, কারণ আমরা যদি দুজন পেসারও খেলাই, আমরা 3জন পেসার খেলায় তো ঠিকই আছে, দুজন পেসার যদি খেলাই তাহলে ওই দুজনকে ডেথে আমরা ট্রাই করব, রাইট? একজন বুমরা আর একজন হর্ষদীপ। হার্দিককে ডেথে এখন আর মনে হয় ব্যবহার করা হবে না, সেই ধোনি বা কোহলির সময়তে করা হতো হার্দিককে ডেথ ওভারে ব্যবহার, এখন মেবি আর হবে না। সুতরাং ডেথে অপশন আমাদের কিন্তু ভালো লাগবে। সিরাজের কথা আমি যদি বলি, সিরাজ যদি খেলেন, কেন খেলবেন বা কেন খেলবেন না সেটা আলাদা কথা, যদি খেলেন সিরাজ ডেথ ওভারে কি খুব বেটার অপশন হতে পারেন? টি-20তে সিরাজ কিন্তু নিয়মিতভাবে খেলেন না, এটা মাথায় রাখতে হবে, এবং এই মরশুমে আরসিবির খুব একটা ভালো খেলতে পারছেন না। সুতরাং হর্ষদীপকে ডেথ ওভারে কিন্তু আরো ভালো বোলিং করতে হবে, নয়তো আবেশ খান যিনি ডেথ ওভারে ভালো বোলিং করছেন তাকে কিন্তু নিয়ে নেওয়া হবে। আমি একদম সিম্পল বলে দিচ্ছি, আবেশ খান যিনি রাজস্থানের হয়ে ডেথে ভালো বোলিং করছেন আসলেই তাকে কিন্তু ভেবে নেওয়া হবে যে না, এই প্লেয়ারটা খেলবে। বা মুকেশ কুমার যিনি ভারতের হয়ে টি-20তে এর আগে ভালো খেলেছেন তাকেও নেওয়া হতে পারে। সুতরাং সেটা আমাদের জন্য চাপের ব্যাপার হবে। কিছু ক্ষেত্রে পারফরমেন্সের থেকেও বড় কথা নাম। এবার তুমি বড় নাম নিয়ে জাতীয় দলে গিয়ে একদম ব্যর্থ হচ্ছ সেটা আলাদা ব্যাপার, কিন্তু জাস্ট নাম। আমি যদি আপনাকে বলি ভারতীয় দলের বেস্ট ডেথ বোলার এই মুহূর্তে আবেশ খান এবং মুকেশ কুমার, সবাই হেসে উঠবে, সবাই একদম পাগল হয়ে যাবে, বলবে কি বলছে, আবেশ খান আর মুকেশ কুমারকে নিয়ে আমরা ডেথ ওভারে বোলিং করতে যাচ্ছি। কিন্তু যদি এই মুহূর্তে দেখা হয় তাহলে লাস্ট 6 মাসে ভারতের হয়ে সবচেয়ে ভালো ডেথ বোলিং করেছেন মুকেশ, এবং আইপিএল এর মঞ্চে এবার আবেশ দারুণ বোলিং করছে, এটা পারফরমেন্স তাদের। কিন্তু এই যে নাম শুনে আমাদের ভয় লাগছে যে কি আবেশ মুকেশ, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই ভরসাটা দিতে হবে তাদেরকে যে না তারা পারেন, অথবা হর্ষদীপ সিংকে আরো বেটার বোলিং করতে হবে, না তো বিশ্বকাপের জন্য চাপ লাগছে, টি-20 বিশ্বকাপের জন্য। আইপিএল এর পর যখনই আমরা টি-20 বিশ্বকাপ খেলতে গেছি আসলেই, যাই হোক বাদ দিলাম, কিন্তু একটু প্ল্যান করতে হবে। মোহাম্মদ সিরাজের কথা আমি যদি বলি, আজকে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে মোহাম্মদ সিরাজ ভারতের হয়ে শেষ যে 4টে টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, 2টো ম্যাচ ওই সাউথ আফ্রিকা সিরিজে, যার মধ্যে একটা ম্যাচে একটা ওভার মেডেনও দিয়েছিলেন। মানে সিরাজ এখনো মেডেন দেওয়ার ক্ষমতা রাখে টি-20তে। হ্যাঁ, মানে আরসিবিরও যেভাবে বোলিং করছেন কি বলবো, আরসিবির হয়ে এটা ফ্যাক্ট, এটা আসলেই ফ্যাক্ট। আরসিবির হয়ে যারা আসলেই খুব মার খান তারা কিন্তু জাতীয় দলে এসে বা নিজের দেশের হয়ে খুব একটা বেশি মার খান না। এটা আমি জানি না, এটা আরসিবির ক্ষেত্রে ব্যাপারটা সমস্যা, তাদেরকে ঠিকঠাক ব্যবহার করা হয় না, নাকি তারা আসলেই জাতীয় দলে গিয়ে অতিরিক্ত মোটিভেশন পেয়ে যান। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতে পারি মোহাম্মদ সিরাজ যিনি এই মুহূর্তে আসলেই অফ ফর্মে রয়েছেন, তিনি কিন্তু 3-4 মাস আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ইন্টারন্যাশনাল টি-20তে ভালো বোলিং করে এসেছেন। বিশ্বকাপ ছেড়ে দিলাম, সাউথ আফ্রিকার সঙ্গে তিনি লাস্ট যে ম্যাচটা খেলেছিলেন একটা মেডেন দিয়েছিলেন, তার আগের ম্যাচে একটা উইকেট নিয়েছিলেন। সুতরাং টি-20তে লাস্ট কয়েকটা ম্যাচে সিরাজ ঠিক আছে। তার আগে সিরাজের তার আগের 2টো ম্যাচ খুবই ভালো হয়েছিল, যার মধ্যে তিনি একটা ম্যাচে 4টে উইকেট নিয়েছিলেন। সে বহুদিন আগে 2022 নিউজিল্যান্ড সিরিজ যেটা খেলেছিল ভারত, অনেক দিন আগে। তারপরে 2023-এ তাকে খেলানো হয়নি, তার কারণ সেটা ওডিআই এর বছর ছিল, ওডিআই ক্রিকেটের, এবং 3 ফরম্যাট মানে টেস্ট এবং ওডিআই 2টো ফরম্যাটে তিনি নিয়মিত খেলছিলেন, তাই টি-20তেও জোর করে খেলিয়ে তাকে মানে
চোটাঘাতের কবলে ফেলা হয়নি। সুতরাং আমি এমনটা বলবো না যে সিরাজ বেস্ট অপশন, কিন্তু সিরাজ মানে প্ল্যানিং এ রয়েছেন, নির্বাচকদের ভাবনায় রয়েছেন, এবং এবার বাকি আর হয়তো 4 থেকে 5টা ম্যাচ ম্যাক্সিমাম পাবে দলগুলো, কারণ এপ্রিলের শেষ দিকে বা মের শুরুতেই ইন্ডিয়ান টিম অ্যানাউন্স করা হবে। যাই হোক, দেখা যাক। তবে 3জন পেসারের কথা আমি যদি বলি, এই মুহূর্তে যারা রয়েছেন ধারে কাছে, ভুবনেশ্বর কুমার যিনি ছিলেন একটা সময়, এই মুহূর্তে নেই। আবেগ দিয়ে অ্যাকচুয়ালি চলে না। আবেগ বা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই টি-20 আইপিএল এর পর কিন্তু ডিরেক্ট টি-20 বিশ্বকাপ, মাঝে কোনো সিরিজ টিরিজ নেই যে ঠিক আছে তুমি একটা সময় খুব ভালো খেলেছিলে, চলো তোমাকে একটা সিরিজে মাঝে কামব্যাক করিয়ে তোমাকে ফেরত আনা হচ্ছে। এবং পেসারদের ক্ষেত্রে এই ভুলটা মেবি করবে না, যে কারণে মায়াঙ্ক যাদবের মতো নাম যারা এই মুহূর্তে চর্চায় রয়েছেন তারা আশা করি বাইরেই থাকবে। মায়াঙ্ক যাদবের তার উপর আবার একটা ইনজুরি হয়েছে হালকা, অন্তত 1-2 সপ্তাহের জন্য বাইরে বেরিয়ে গেছেন তিনি। অনেকে ট্রোল করতে শুরু করে দিয়েছেন যে নতুন শোয়েব আখতার হতে এসেছিল, চলো প্রথমেই ইনজুরিতে পড়ে গেছে 2টো ম্যাচ খেলেই। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এগুলো তো মানে এটাই তো সেই সিচুয়েশন বা সেই সময় যখন তাকে কিভাবে গ্রুম করা হচ্ছে, তাকে কিভাবে যত্ন করা হচ্ছে সেটাই দেখার। তো এটাই তো সেই সময়। এখনই যদি ট্রোল করি তাহলে কি? আজ আপনি ভাবুন, মায়াঙ্ক যাদব যদি তার ধারে কাছে আর কেউ না থাকে, যদি তাকে সাহায্য করার মতন কেউ থাকে, যদি বিসিসিআই তাকে কোনো রকম সাহায্য না করে, তিনি নিজে একা কত দূর যেতে পারবেন? পারবেন না। তিনি ভালো পারফরমেন্স করে নজরে এসেছেন, বাকিটা আবার বিসিসিআই কে করতে হবে। এত পেসার রয়েছে, সবাইকে তো আর বিসিসিআই নজরে রাখতে পারে না, কিছু নির্দিষ্ট প্লেয়ারকে নজরে রাখছে। তার মধ্যে মায়াঙ্ক যাদবের থাকা উচিত, কারণ তিনি সেই ভরসাটা দিয়েছে যে না, তার হাতে পেস আছে, তার হাতে লাইন লেন ঠিকঠাক রয়েছে, আর বাকিটা তোমরা করো। তিনি নিজে কি করবেন আপনি বলুন? আপনার মধ্যে যতই ট্যালেন্ট থাকুক না কেন, আপনি একা কত দূর যেতে পারবেন কারোর সাহায্য ছাড়া? পারবেন, একটা জায়গা অব্দি পৌঁছাতে পারবেন, কিন্তু বড় কারোর সাহায্য ছাড়া আপনি কি বড় জায়গা অব্দি পৌঁছাতে পারবেন? এটাও ঠিক সেম জিনিস। মায়াঙ্ক যাদব দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন, বাকিটা তো বিসিসিআই দেখবে। এবং এই যে ইনজুরিগুলো হয়েছে, কেন ইনজুরি হচ্ছে, নেক্সট টাইম কিভাবে তাকে ইনজুরি থেকে ফিরিয়ে আনতে হবে, কেন আর যাতে ইনজুরি না হয়, সেই জিনিসগুলো বিসিসিআই কে দেখতে হবে। নয়তো এত কোটি টাকার বোর্ড কি করতে আছে, তাই না? যাই হোক, তবে আপাতত মায়াঙ্ক যাদব পরিকল্পনাতে নেই, এইটুকুনি বলতে পারি। সুতরাং 5-6টা নাম ধরে রাখুন: সিরাজ, বুমরা, অর্শদীপ, আবেশ খান, মুকেশ কুমার, এবং আর তো কেউ নেই। মোহাম্মদ সামি যেহেতু নেই, সুতরাং আর কাউকে আমি দেখতেও পাচ্ছি না এই জায়গাতে। 5টা নাম, এই 5 জনের মধ্যে থেকে 3 জন বিশ্বকাপের দলে থাকবেন। প্রসিদ্ধ কৃষ্ণ অপশনে ছিলেন, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ চোট পেয়ে আইপিএল থেকেই ছিটকে গেছেন, তাহলে কিভাবে বিশ্বকাপের দলে থাকবেন? নেই। তার সাথে হার্দিক পান্ডিয়া অথবা শিবম দুবে, অথবা না, হার্দিক তো অবশ্যই থাকছে, শিবম দুবে থাকতে পারেন। এই হলো বিশ্বকাপের জন্য আমাদের পেসারের অপশন। ঠিক আছে, এবার কতটা বেটার হলো সেটা তো বিশ্বকাপেই দেখা যাবে। যাই হোক, তো আসলে ঠিক আছে, আজকে ভালো বোলিং করেছেন, কিন্তু ডেথ ওভারে তার বোলিং নিয়ে একটু সমস্যা হচ্ছে। পাঞ্জাব কিংসের ব্যাটিং তো বললামই, শশাঙ্ক এবং আশুতোষ। যতবারই বলছি সত্যি জেতাতে পারলে না তারা, একটু জাস্ট 2টো রান, হর্ষল প্যাটেল যদি ক্যাচটা মিস না করতেন, কি করা যাবে। বোলিং এর কথা তো বললাম, নটরাজান 33 রান, জয়দেব উনাদকাট একটু এক্সপেন্সিভ, এবং এই জায়গাতেই জয়দেব উনাদকাটকে ফেরানোর কোনো চান্স আছে বলে আমার মনে হয় না। আর কি, শিখর ধাওয়ান বা জনি বেয়ারস্টো এদের মতন অভিজ্ঞ প্লেয়াররা যে ম্যাচুরিটি দেখানোর কথা তাদের, ঠিক সেই কাজটাই শশাঙ্ক আর আশুতোষ করছে। শিখর ধাওয়ান খুব ভালো প্লেয়ার, দারুণ প্লেয়ার, কিন্তু শিখর ধাওয়ানের যে অভিজ্ঞতা কাজে লাগে, যে পারফরমেন্সটা করতে হবে, সেই জায়গাতেই তিনি জাস্ট সরে গেছে, স্লিপ করে যেন বেরিয়ে এসেছে। জনি বেয়ারস্টো তো কন্টিনিউয়াসলি একটা খুব বাজে একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, আশা করি ঠিকঠাক হবে, কারণ যে পারফরমেন্স করছেন জনি বেয়ারস্টো, বেশি চিন্তা করে লাভ নেই, ইংরেজ প্লেয়ার, বাট স্টিল এরকম নাম জনি বেয়ারস্টো, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। হ্যাঁ, যাই হোক, এবং স্যাম কারেন, সিকান্দার রাজাও সেম 22 বলে 28, সেট হয়ে যাওয়ার পর আর একটু বেটার করতে পারতেন। দেখতে পাচ্ছেন যে এরপরে জিতেশ, আশুতোষ, শশাঙ্ক, আবার সেই, তারপরে হরপ্রীত ব্রাড, আবারও একটা ইন্ডিয়ান টিম আনক্যাপড, জিতেশের মতো অনভিজ্ঞ। যাই হোক, পাঞ্জাব এই সেম, পাঞ্জাব বলুন, আরসিবি বলুন, সবকটা দলই ঘুরে ফিরে ওই একই জায়গাতে গিয়ে আটকে যায়। সেটা হলো একটা টিম হিসেবে একটা দলগত পারফরমেন্সের দিক থেকে সেই ম্যাচুরিটির অভাব। দলগতভাবে প্রত্যেকের মধ্যে ম্যাচুরিটি রয়েছে। আমি যদি বলি জনি বেয়ারস্টোর ম্যাচুরিটি নেই, লোকে আমাকে মারবে। বা আমি যদি বলি সিকান্দার রাজা সিচুয়েশন অনুযায়ী খেলতে পারেন না, লোকে বলবে ক্রিকেট নিয়ে ভিডিও বানানোই বন্ধ করা উচিত। সেটা আমি বলছি না, ম্যাচুরিটি প্রত্যেকেরই আছে, কিন্তু একটা ম্যাচে দিনের দিন একটা গোটা টিমের দলগত পারফরমেন্স যেটা হওয়া উচিত, সবার মধ্যে যে কানেকশনটা থাকা উচিত, যে না আমি খেলছি 22 বলে 28 করে রয়েছি,
22 বলে 28 আউট হয়েছে সিকান্দার। আচ্ছা আমি 21 বলে 28 আছি, আমি একটা খুব ভালো শট মেরেছি, পরপর 2 ওভারে 2টো ছক্কা মেরেছি, আমি টাচে রয়েছি। হ্যাঁ, এবার আমাকে যেভাবে খেলতে হবে, আমি জানি যে না এরপরে 2টো আনক্যাপ প্লেয়ার আসবে, আমি আর একটু ধৈর্য ধরে খেলি, আমি ভেবে খেলি যে আমি আছি, আমি লাস্ট, আমি আউট হলে শেষ, টিমটা কিছু পারবে না। সেই ম্যাচুরিটিগুলো সিচুয়েশন অনুযায়ী টিমের সাথে একটা কানেকশন করে, কারণ 22 বল দেখুন সিকান্দার রাজা যে ইনিংসটা খেলেছেন, ভালো ইনিংস খেলেছেন, এই যে 22টা বলও তিনি খেললেন, 22 বলে 28 রান করলেন, তার ওই 28 রান না থাকলে পাঞ্জাব আরো খারাপ জায়গাতে থাকতো। সুতরাং তিনি দেখিয়েছে, তিনি ম্যাচুরিটি দেখিয়েছে, কিন্তু টিমের কি অবস্থা সেই জায়গাতে দাঁড়িয়ে একটু, যাই হোক ঠিক আছে দেখা যাক। কিন্তু শশাঙ্ক 184 স্ট্রাইক রেটে 25 বলে 46। প্রীতি জিন্টা নিশ্চয়ই এখন, আজকেও তো প্রীতি জিন্টাকে দেখাচ্ছিল, খুব খুশি তিনি, ম্যাচ শেষে দেখালো না, বাট দুজনেই দারুণ। এই গোটা পাঞ্জাব লাইন আপে হায়েস্ট স্কোরার শশাঙ্ক, সেকেন্ড হায়েস্ট স্কোরার আশুতোষ শর্মা। যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। কালকেও এরকম একটা অ্যাভারেজ ম্যাচ টাইপের, যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। ইউসিএল এর ম্যাচ রয়েছে, দেখতে হবে, ভুলেই গেছিলাম। যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাদের সবাইকে টাটা।